একদিন করব বললাম। আচ্ছা, তো লেখ ওয়ার্ক ডান ইন কার্নোস সাইকেল বলে। এবার দেখ গ্রাফটা ছিল এটা, এরকম ছিল তো গ্রাফটা, এই 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 এটা ছিল আইসোথার্মাল এক্সপ্যানশন, এদিকে পি এদিকে ভি, এটা ধর P1 V1 T1, এটা হলো P2 V2 T1, কারণ এটা আইসোথার্মাল ছিল, টেম্পারেচার চেঞ্জ হয়নি, আইসো এক্সপ্যানশন। আচ্ছা, এটা হলো অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হয়েছিল, এটাই হয়েছিল কত P3 V3 T2, ঠিক আছে। আর এটার নাম যদি আমি দিই A, এটার নাম দিই যদি B C, আর এটা কত হয়েছিল P4 V4 T2, কারণ এটা আইসোথার্মাল কম্প্রেশন, আইসো কম্প্রেস, এটা অ্যাডিয়াবেটিক কম্প্রেস। এটাই ছিল কার্নোস সাইকেলটা। এবার আমরা টোটাল ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব। সবার প্রথমে আমি A থেকে B তে যাব, তো A থেকে B তে ওয়ার্ক ডানটা কত হবে। আগে দেখ, এটা একটা আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস মানে আমরা জানি যেহেতু এটা আইসোথার্মাল এক্সপ্যানশন, সেই কারণে এখানে তোর কি হচ্ছে, আর ডেল্টা টিটা টেন্ডস টু 0, টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে ডেল্টা ইউ ইজ ইকুয়ালস টু 0, মানে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো আমরা বলতে পারি এখানে Q ইজ ইকুয়ালস টু W, তার মানে যা হিট ও নিয়েছিল, ওই তোদের ওই চারটে স্ট্যান্ড রাখিয়ে করেছিলাম, তো একবার একে এর উপর বসাচ্ছে ওর উপর বসাচ্ছে, তো যা হিট নিয়েছিল সেটা দিয়ে ওর ওয়ার্ক ডান হয়েছে, মানে এক্সপ্যান্ড করেছে। তো ওয়ার্ক ডানের এবার দেখ আইসোথার্মাল এক্সপ্যানশনে তোর একটা ফর্মুলা দিয়েছিলাম, আইসোথার্মাল প্রসেসের ফর্মুলাটা বার কর। কি ছিল ফর্মুলাটা, এই খাতাটা দে। আইসোথার্মাল প্রসেসের দেখ ফর্মুলাটা ছিল, সব লিখেছিলিস তুই, এই যে এই দেখ এই ফর্মুলাটা, P1 এই যে P2 V, এই যে P1 V1 log P1 by P2, বা P2 V2 log P1 by P2, বা nRT log V2 by V1, দেখতে পাচ্ছিস অনেকগুলোই ফর্ম দিয়েছিলাম, nRT log V2 by V1, এটা দিয়ে আমরা লিখবো। তো আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান এই যে এখান থেকে এখানে গেছে, তো nRT1, কারণ টেম্পারেচার ছিল T1, log E V2 by V1, এটা তোদের আগেই করিয়েছি আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডানের ফর্মুলাটা, এটা হলো ওয়ার্ক ডান, তার মানে এটাই কিন্তু হিট, ঠিক আছে। এটা ফার্স্ট প্রসেসে AB হলো। এবার B থেকে C, B থেকে Cটা কি অ্যাডিয়াবেটিক, তো অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে কি হবে, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে যেটা আমরা জানি Qটা 0 হয়, কোনো হিট এক্সচেঞ্জ হয় না, তাই তো বুঝতাম। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, Q ইজ ইকুয়ালস টু ডেল্টা U প্লাস W। এবার যদি Qটা 0, তো আমরা বলতে পারি W ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা U, তাই তো। অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলা কি, আগের দিনই করলি তোরা দুজন, মানে কিছু বলার নেই, nR বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এটা অ্যাডিয়াবেটিক এর ওয়ার্ক ডান, দেখবি তোরা লিখেছি। তার মানে ডেল্টা ইউটা কত হবে, এটারই নেগেটিভ হয়ে যাবে, nR বাই গামা মাইনাস 1 T2 মাইনাস T1, দেখ এটারই যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে, 1 মাইনাস গামাটা চেঞ্জ হয়ে গামা মাইনাস 1 হয়ে যাবে, বুঝতে পেরেছিস কৌস্তব। এটা অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান, মানে এই প্রসেসে কতটা ওয়ার্ক ডান হলো। ফর্মুলাটা ঠিক লিখেছি দেখ কৌস্তব, দেখে বল ভালো করে, ভুল লিখলে কিন্তু আমি পরে তোকেই দেবো আগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে B থেকে C এর কাজ হয়ে গেল। এবার কি আসবো C থেকে D তে, C থেকে D তে কি আবার দেখ আইসোথার্মাল কম্প্রেশন, তো আইসোথার্মাল কম্প্রেশন, আইসোথার্মাল কম্প্রেশনে কি হবে দেখ, আমার আবারও ডেল্টা T 0, তার মানে ডেল্টা U 0, Q ইজ ইকুয়ালস টু W, ঠিক আছে। তাহলে Q ইজ ইকুয়ালস টু, তার মানে আবার এবার কি কম্প্রেশন হচ্ছে মানে ভলিউমটা কমছে, তার মানে ওয়ার্ক ডান নেগেটিভ,
ও হিট লস্ট করছে, মানে এখানে কিন্তু এই কিউটা কিন্তু হিট লস্ট ইকুয়ালস টু এখানে W এর ভ্যালুটা কত, এই দেখ nRT1 log V2/V1 হয়েছিল, এইখানে কি হবে nRT2, কারণ এবার টেম্পারেচার T2 হয়ে গেছে, log কোথায় যাচ্ছে V3 থেকে V4 এ যাচ্ছে, তার মানে V4/V3। এখানে কোনো দেখ মাইনাস সাইন নেই, কিন্তু মাইনাস চলে আসবে, তার কারণটা কি V4টা কমই আছে V3 এর থেকে। তুই যখনই লগের মধ্যে V4 V3 এর থেকে কমই আছে, লগের মধ্যে যখন এই জিনিসটা আলটিমেটলি 1 এর থেকে ছোট হয়ে যায় তখন এখানে মাইনাস চলে আসে আপনা আপনি। ঠিক আছে, এখান থেকেই বোঝা যায় মাইনাস আপনা আপনি চলে আসবে বলেই বোঝা যায় যে ওটা হিট লস্ট। হিটটা কতটা, মানে হিট লস না হিট লস আর কি, মানে কতটা হিট আর কি বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু ওর নিজের ওয়ার্ক থেকেই হচ্ছে। যাই হোক, তো এইটা হলো থার্ড প্রসেসটা, মানে এখান থেকে এখানে আসার জন্য। এবং লাস্ট আছে ডি থেকে এ, ওটা হলো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে কি হয়, লিখতে থাক ওটা বসে থাকিস না। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে কি হয়, এখানে Q = 0, তো Q = ডেল্টা U প্লাস W, তো W = মাইনাস ডেল্টা U। তো W এর ভ্যালু কত হবে, অ্যাডিয়াবেটিকের যা ফর্মুলা nR 1 মাইনাস গামা T1 মাইনাস T2, দেখ ডিফারেন্স শুধু এইটুকু হয়ে গেল, এদিকে দেখ ডিফারেন্স হয়ে গেল এটা T1 মাইনাস T2, কারণ এবার ফাইনালটা T1 ইনিশিয়ালটা T2। ঠিক আছে, তো ডেল্টা ইউটা উল্টে যাবে, জাস্ট nR গামা মাইনাস 1 T2 মাইনাস T1। এই হলো চারটে প্রসেসের, প্রত্যেকটা প্রসেসে কোথায় কি ওয়ার্ক ডান হয়। এবার দেখ দাঁড়া এতক্ষণ লিখিস তুই যখন, এটা এবার দেখে নিয়েই লেখ। এবার নেট ওয়ার্ক ডান, এবার ভালো করে দেখ নেট ওয়ার্ক ডান মানে পুরো সাইকেলে কত ওয়ার্ক ডান হচ্ছে, তার মানে সবকটা প্রসেসে ওয়ার্ক ডান যোগ করতে হবে। এটাকে যদি আমরা W1 নাম দিয়ে দিই, এটাকে W2 নাম দিয়ে দিই, এটাকে W3 নাম দিয়ে দিই, এটাকে W4 নাম দিয়ে দিই, তাহলে সবকটা যোগ করে দেবো W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। এবার তোরা নিজেরা খেয়াল করে দেখ, এই দুটোকে দেখ, এইটা আর এইটা এমনি কেটে যাবে, এটা nR 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এটা nR 1 মাইনাস গামা T1 মাইনাস T2, পুরো মাইনাসে পুরো উল্টো আছে, এটা উল্টোটাই এটা, যখনই দুটোকে যোগ করবো দুজন কেটে যাবে, তার মানে আমার আলটিমেটলি W2 আর W4 মিলে কত হয়ে গেল 0। বুঝতে পেরেছিস, কোনটা হলো কারা W1 আর W3, W1 টা কি nRT1 log E V2/V1, আর এটা nRT2 log E V4/V3। ঠিক আছে, এই জিনিসটা দাঁড়ালো। এবার এখান থেকে মানে এই এতটা দাঁড়িয়ে গেছে, এবার এখান থেকে আমরা আরেকটু ব্যাপারটাকে রিডিউস করব, সেটা হলো, আচ্ছা এতটা আগে লিখে নেন, আমার আর জায়গা নেই, লিখতে হবে আবার। এবার দেখ, এবার আগের দিন তোদের দেখ যে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির একটা ফর্মুলা লিখিয়েছিলাম, কি রে কৌস্তব, হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির ফর্মুলাটা বলো। হ্যাঁ ওইটা কি, ওই দেখ ফর্মুলাটা দেখ তুই। হ্যাঁ ওটা কি W/Q1, W/Q1 খেয়াল কর। তার মানে এই কার্নট, আমার মনে পড়ে যখন কার্নট পড়ানো শুরু করেছিলাম কি বলেছিলাম, কার্নট বলেছিল আমি যে ইঞ্জিনটা বানাচ্ছি বা আমি যে ইঞ্জিনটা থিওরি দিচ্ছি ওটা আজকে T1 আর T2 টেম্পারেচারের মধ্যে কাজ করছে। সোর্সের টেম্পারেচার T1, সিঙ্কের টেম্পারেচার T2, দেখবে এই ডায়াগ্রামটা দেওয়া আছে। ও বলেছিল এই দুটো টেম্পারেচারে কাজ করা তুমি পৃথিবীর যে কোনো ইঞ্জিন বানিয়ে নাও, আমার থেকে বেটার এফিশিয়েন্ট ইঞ্জিন তুমি বানাতে পারবে না। কার্নটের এটাই থিওরি ছিল। তো কার্নটের ইঞ্জিনটাকে যদি এফিসিয়েন্সি বার করি, এটাটা কি হয়, এটাটা হয় হলো W/Q1, যে কোনো হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি ফর্মুলা W/Q1। তো দেখ নেট W আমি পেয়ে গেছি, ওটা বসিয়ে দিই, nRT1 log E V2/V1 প্লাস nRT2 log E V4/V3। ঠিক আছে, তো Q1 দেখ সবার প্রথমে আমি একদম ফার্স্টে Q1 এখানে বার করেছিলাম, যেটা আমি মুছে দিলাম। Q1 টা কি W1 টাই কিন্তু Q1 ছিল, এই যে nRT1 log E V2/V1।
তার মানে যদি ভাগ করি এই পার্টটা 1 হয়ে যাবে, প্লাস এটা বাই এটা করলে nn কেটে যাবে, আর কেটে যাবে, t2 বাই t1 log e কি হবে log এর যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় না। log e v4 বাই v3 আর নিচে আছে log e v2 বাই v1। দেখ বুঝতে পারলি কিনা, এটা আসলো। এবার ভালো করে দেখবি, এটার পর আবার আলাদা জিনিস আছে। কি রে, কি সমস্যা তোর বল, কোনো সমস্যা থাকলে। আচ্ছা, এবার মনে কর আমাদের কাছে মোট 4টে প্রসেস হয়েছে। প্রস্তাব ভালো করে দেখ, পাস করতে পারবি না। এটা আইসোথার্মাল, এটা অ্যাডিয়াবেটিক, এটাও আইসোথার্মাল, এটাও অ্যাডিয়াবেটিক, তাই তো? তো যদি তুই আইসোথার্মাল প্রসেস হিসাবে দেখিস P1 V1 is equals to P2 V2, দেখ খেয়াল করে আইসোথার্মাল প্রসেস হিসাবে দেখবে P1 V1 is equals to P2 V2। যদি এবার অ্যাডিয়াবেটিক প্রসেস হিসাবে দেখিস P2 V2 to the power gamma is equals to P3 V3 to the power gamma, ঠিক আছে? আবার যদি তুই এখান থেকে এখানে দেখিস আইসোথার্মাল, তার মানে P3 V3 is equals to P4 V4, ঠিক আছে? আবার যদি তুই এখান থেকে এখানে দেখিস ওটা আবার অ্যাডিয়াবেটিক, তো P4 V4 to the power gamma is equals to P1 V1 to the power gamma, কারণ আবার একই জায়গায় ফিরে আসছে, তাই তো? 1 2 3 4 1 into 2 into 3 into 4 কর, 4টি ইকুয়েশনকে গুণ কর, তার মানে বাম দিকগুলো গুণ হবে, ডান দিকগুলো গুণ হবে। তাহলে P1 দ্বারা P1 V1 into P2 V2 to the power gamma into P3 V3 to the V3 into P4 V4 to the power gamma, কাটবে তো বটে, ওর জন্যই তো করা। P2 V2 into P3 V3 to the power gamma into P4 V4 into P1 V1 to the power gamma, ঠিক আছে? এবার দেখ কোনটা কোনটা কাটছে, P1 P1 কেটে যাচ্ছে, P2 P2 কেটে যাচ্ছে, P গুলো সব কেটে, P4 কেটে যাচ্ছে, P3 কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখ আলটিমেটলি কি পড়ে থাকছে, V1 by V1 to the power gamma, দেখ তারপরে V2 to the power gamma by V2, এটাও পড়ে আছে দেখ। তারপরে যদি এইদিকে নিয়ে নি V3 to the power gamma by V3 into V4 by V4 to the power gamma, দেখ দেখতে পেলি, চিনতে পারছিস কি হচ্ছে? তো আলটিমেটলি তুই দেখিস এখানটা হবে V1 টা 1 মাইনাস গামা, এই দেখ এদের মধ্যে দেখ, আর এটা দেখে নে তারপর লিখবি, ওই দেখে নে V1 টা হবে দেখ 1 মাইনাস গামা, ঠিক আছে? নিচে দেখ V2 টাও হবে 1 মাইনাস গামা, এইখানে V3 টা হবে হ্যাঁ গামা মাইনাস 1 হবে, তো আমি নিচে পাঠিয়ে দেবো 1 মাইনাস গামা, আর এটাও হবে দেখ সবকটার পাওয়ারে 1 মাইনাস গামা আছে, বেরিয়ে যাবে। তার মানে V1 বাই V2 ইজ ইকুয়ালস টু, বুঝতে পারলি কোন রিলেশনটা রিডিউস করলাম? V1 বাই V2 ইজ ইকুয়ালস টু V4 বাই V3 হলো। এবার এটাকে এখানে বসাবো 1 প্লাস T2 বাই T1, উপরে যেটা আছে ছেড়ে দে ওকে, log e V4 বাই V3, নিচে যেটা আছে V2 বাই V1, আমি কি বের করেছি V2 বাই V1, ভালো করে দেখবি। আমি চাইলে এখানটা মাইনাস করে লিখতে পারি log e V1 বাই V2, আমি শুধু কি করলাম এখানটা উল্টে দিলাম, V2 বাই V1 এর জায়গায় V1 বাই V2 করলাম, আর আগে মাইনাস সাইন এলো, তো 1 মাইনাস T2 বাই T1 log e V4 বাই V3, আর এটা হলো log e, এই দেখ V1 বাই V2 মানে কিন্তু এসে V4 বাই V3, তার মানে কি হলো, এটাই কার্নটস ইঞ্জিনের ফর্মুলা। তোদের অনেকের বইতেই কিন্তু, সবার বইতে না, ডাইরেক্ট এই ফর্মুলাটা লেখা আছে, এই প্রুফটা কিন্তু লাগে, তোদের দেবে না, সিবিএসসি দেবে না, চাপ নেই, সিবিএসসি সব দেয় না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড খুব ভালো করে দেখে যাস, খুব সাবধান, তোদেরও দেওয়ার চান্সেস কম। ঠিক আছে, এইটা
ঠিক আছে, এবার দাঁড়া দুটো জিনিস বলে দিই আরো। তো এটা 1 মাইনাস T2/T1 হলো। কৌস্তব এদিকে দেখ কৌস্তব, 1 মাইনাস T2/T1 হলো। দেখ ওই হিট ইঞ্জিনের আগের দিনের যে ফর্মুলা লিখিয়েছিলাম ওখানে যেমন W/Q1 ছিল, তারপরে লেখা ছিল দেখ 1 মাইনাস Q1/Q2, তার ওই আর কি। তার মানে আলটিমেটলি ইটাটা কি হলো, 1 মাইনাস Q2/Q1 ছিল, আর ওটাই সমান সমান আমরা বলতে পারলাম 1 মাইনাস T2/T1। এটা কিন্তু কার্নটের আগে কেউ বলতে পারেনি। এটাই কিন্তু কার্নটের ইঞ্জিনটার মেন ইউটিলিটিটাই এটা, যে তোরা বলতে পারছিস যে ওদের যে হিটের যে এক্সচেঞ্জটা হচ্ছে ওটা ওদের টেম্পারেচারের রেশিওর সমান, এবং এই কারণেই ওটা এত বেশি এফিশিয়েন্ট ইঞ্জিন। তুই দেখতে পারবি, তুই যদি T1 আর T2 এর ভ্যালু বসাস এখানে, যে ভ্যালুটা আসবে তাছাড়া তুই অন্য যে কোনো ভ্যালু বসিয়ে দে, এটা তার থেকে কমই আসবে। ঠিক আছে, তো কার্নটস ইঞ্জিন T1 আর T2 এর মধ্যে কাজ করে, সব থেকে এফিশিয়েন্ট ইঞ্জিন। এটার ভ্যালু আমি বলছি না 100% আসে, বাট সব থেকে বেশি আসে। ঠিক আছে, এটাই কিন্তু আসল জিনিস, দেখবি সবকটা বইতে এটা লেখা আছে লাস্টে গিয়ে। বাট এই প্রুফটা খুবই কাজের, বিশেষ করে তোর 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 আরো 2-3টে আসেনি ওদের জন্য। এই সাইডে কিন্তু এটা করিস, এটা না হলে বুঝতে পারবি না কি করে এলো। সৌরাজ কিছু বুঝতে পারিস নি তো? না এই দেখ আমি কি করেছিলাম, আমি এতটা করার পর এবার এটা আনার জন্য আমি এটা করেছি। তো তোরা এটা সাইডে কর, হ্যাঁ সাইডে করে রাখ ওটা। একটা প্রশ্ন লেখ। এটা এতক্ষণ ধরে টোকে কেন আমি বুঝিনি। কার্নটস ইঞ্জিন লে, ওরা পরে লিখবে। কার্নটস ইঞ্জিন নে শ্রীজা তুই লেখ, ওর থেকে খাতা নিয়ে নে। আরে তুই এখানে সাইড থেকে দেখ না। Carnot's engine takes in 1000 kilocalories of heat. Carnot's engine takes in 1000 kilocalories of heat from a reservoir at 827 degrees Celsius. 1000 kilocalories of heat from a reservoir at 827 degrees Celsius. At 827 degrees Celsius, and exhausts EXHAUSTS and exhausts it to a sink at 27 degrees Celsius. At 27 degrees Celsius, how much work does it perform? How much work does it perform? What is the efficiency of the engine? What is the efficiency of the engine? Engine efficiency কত? এবার ইঞ্জিনের এফিসিয়েন্সি বার করা কিন্তু খুবই সোজা, ফর্মুলা দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা দেখ, তো এফিসিয়েন্সি কি 1 মাইনাস T2/T1, ওগুলো অনেকক্ষণ ধরে তোকে দেখছি কিন্তু 1 মাইনাস T2/T1। এবার দেখ তোকে বলে দিয়েছে সিঙ্কের টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তাহলে 27 প্লাস 273, এটা 300 কেলভিন। আর T1 টা কত, সোর্স কত বলেছে? 827 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 827 প্লাস 273 1100 কেলভিন। ঠিক আছে, তাহলে 1 মাইনাস T2/T1 তাহলে 300/1100, তাহলে কত হবে এটা? 8/11 এফিসিয়েন্সির ভ্যালু। এবার যদি আমরা পার্সেন্টেজে বার করতে চাই, জাস্ট কি করে দিবি? ইনটু 100%। এটা ক্যালকুলেট করলে অলমোস্ট আসে হলো
72.72%। এটা হলো ইঞ্জিনটার এফিসিয়েন্সি। তার মানে কি, কার্নটসের থিওরেম অনুসারে যে কোনো ইঞ্জিন যেটা আজকে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 827 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করছে, ওর এফিসিয়েন্সি কোনোদিন 72.72% এর বেশি হতে পারবে না। এটাই কার্নটসের থিওরেম বলে। হ্যাঁ, ওয়ার্ক ডানটা বার করতে হবে। এবার আগে আমাদের Q2 টা বার করতে হবে। দেখ এদিকে দেখ, Q1/Q2 একটু আগেই তোদের বললাম, Q1/Q2 মানে কি হয়, T1/T2। দেখ তোকে বলে দিয়েছে একদম ফার্স্ট লাইনে, কার্নটস ইঞ্জিন টেকস ইন 1000 কিলোক্যালোরিজ অফ হিট। 1000 কিলোক্যালোরি অফ হিট নিচ্ছে। তার মানে 1000 কিলোক্যালোরি মানে কি, 1000 KCl কিলোক্যালোরি, তাই তো? তার মানে বলতে পারি না 10 টু দি পাওয়ার 6 ক্যালোরি। দেখ দাঁড়া, 10 টু দি পাওয়ার 6 ক্যালোরি হলো। এই 10 টু দি পাওয়ার 6 ক্যালোরিটা তার মানে এখানে বসা। জুলে কখন কনভার্ট করব? এটা তো হিট আছে, জুলে কনভার্ট তখনই করব যখন ওয়ার্ক করব। Q2, আচ্ছা T1 কত, 1100, T2 হলো 300, তাহলে Q2 টা কত, 3/11 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা ক্যালকুলেট করবি, মোটামুটি আসবে 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি। এত পরিমাণ হিট। এবার দুটো হিট তো বার করে নিলাম, ওয়ার্ক কি করে বার করবো? কি রে কৌস্তব, নেটওয়ার্ক কি ছিল, W2 আর W4 টা 0 হয়ে গেছিল মনে কর। নেটওয়ার্ক কি হয়েছিল, হ্যাঁ W1 প্লাস W3। এবার মনে করে দেখ, W1 টা Q1 ই, কারণ ডেল্টা ইউ তো 0 হচ্ছিল, W1 টা Q1 ই হচ্ছিল, আর W3 টা কত, Q3। শুধু ডিফারেন্সটা কোথায়, ওটা লস্ট, মানে Q2 মানে Q1 মাইনাস। ব্যাপারটা কি, আমাদের তো কনসেপ্ট এটাই, Q1 আসলো এদিকে W এদিকে Q2, এটা সোর্সের আছে, এটা W বারবার যদি Q1 থেকে Q2 মাইনাস করলাম কাজ হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 6 থেকে 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস করে দাও। বুঝতে পারছিস না তো প্রস্তাব, মনে হয় জিজ্ঞেস করে নিলাম। এটা করলে কত হবে, এটা হবে 7.28 ইন্টু 10 টু দি পাওয়ার 5। কি করে করলাম, মুখে মুখে তাড়াতাড়ি, 6 এর 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 10 থেকে 2.72 করলাম, 10 থেকে 3 7, 72 মানে আরো 28। কি আছে ওরা, কিছু বুঝতে পারছিস এই পৃথিবীতে কি হচ্ছে? পাস করতে পারবি না। বুঝতে পারলে এইখান থেকে কিরকম অঙ্ক আছে, এরকম ধরনের অঙ্কই আসে, অঙ্ক কিন্তু এরকমই আসে। হ্যাঁ, আজকে যদি তোকে গ্রাফ দিয়ে দেয়, তোকে তো এরকম গ্রাফ দেবে না, তোকে আমি আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম, স্কোয়ার গ্রাফ দিয়েছিলাম, তোকে ওরকম ওয়ার্ডেন বার করতে হবে, তখন প্রত্যেকটা স্টেপে বার করে যোগ করে দিতে হবে। গ্রাফ থেকে দিলে ওরকম দেবে, আর কার্নটস ইঞ্জিন থেকে দিলে এরকম দেবে। আসিস না, এই চ্যাপ্টারটা সোজা, এই চ্যাপ্টারটা তুই যে কি করছিস ভগবান জানে। কৌস্তবটাকে মানে আচ্ছা এবার শোন, এই তোদের আগের দিন সেকেন্ড লটা আমি বলেছিলাম, মনে রাখবি সেকেন্ড ল দেখবি, আমি যে স্টেটমেন্ট বলেছিলাম ওই একটা কথা বলেছিলাম যে অল ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট, কিন্তু অল হিট ক্যান নট বি কনভার্টেড টু ওয়ার্ক। ওখানে স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াসটার কথাও বলেছিলাম, যে পুরো ওয়ার্কটা হিটে কনভার্ট হয়ে যাবে, এটা স্পন্টেনিয়াস। সেকেন্ড লটা কেন ফার্স্ট ল থেকে আলাদা, সেকেন্ড ল এটা বলে আদৌ সেটা পসিবল কিনা, ফার্স্ট ল শুধু রুল গুলো বলে দিয়েছিল। ওই যে জলের মধ্যে ক্রিকেট খেলার কথা বলেছিলাম, ফার্স্ট ল রুল বলেছে ক্রিকেটের রুলস কি, কিন্তু ওটা আদৌ জলে খেলা যাবে কিনা এটা ফার্স্ট ল বলেনি, ওটা সেকেন্ড ল বলছে। তো সেকেন্ড লর যে স্টেটমেন্ট, এটা আমি বলি ভালো করে শোন। সেকেন্ড ল স্টেটমেন্ট কিন্তু একটা স্টেটমেন্ট নেই, 3-4টা স্টেটমেন্ট আছে, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে এক্সপ্লেন করেছে, কিন্তু বক্তব্যটা ওটা। তোদের বইতে মেইনলি দুটো স্টেটমেন্ট ফিজিক্সে থাকে, একটা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, একটা ক্লসিয়াস স্টেটমেন্ট। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট আর ক্লসিয়াস স্টেটমেন্ট, ওই কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটায় কি বলছে আমি ওটা একটু লিখিয়ে দিচ্ছি, লেখ। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল।
KELVIN। হ্যাঁ, ও কি বলছে খুবই সিম্পল, যেটা আমি তোকে এতক্ষণ ধরে পড়ালাম ওই জিনিসটাই বই, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। কারণ আবারও বলছি, ভালো করে মাথায় রাখ, ফার্স্ট ল কিন্তু একটাই আছে, সেকেন্ড লর কনসেপ্টটা ওটা, এটা বুঝিয়েছি, কিন্তু সেকেন্ড ল স্টেটমেন্ট গুলো আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবে বলেছে, বাট বক্তব্যটা ওটা। বুঝতে পেরেছিস কৌস্তব? ফার্স্ট ল কিন্তু কনজারভেশন অফ এনার্জির উপর বেস করে, আর সেকেন্ড ল এটা বলছে যে ওটা সম্ভব কিনা সব প্রসেসে ইউজ করা, এটা মাথায় রাখিস। ঠিক আছে, তো লেখ, খুবই ছোট্ট হয়ে যাচ্ছে স্টেটমেন্ট, যে ইট ইজ ইম্পসিবল টু বিল্ড এ হিট ইঞ্জিন, it is impossible to build a heat engine, it is impossible to build a heat engine that has 100% efficiency, 100% efficiency থাকবে এরকম হিট ইঞ্জিন তৈরি করা সম্ভবই নয়, that has 100% efficiency। এর কারণটা কি? এর কারণটা হলো, কোনোদিন যেটা আগেও বলেছি, যে কোনো হিটও বাইরে দেবে না, এটা হবেই না। পুরো হিট ওয়ার্কে কনভার্ট হতে পারবে না, ওয়ার্ক হিটে কনভার্ট হতে পারতো, পুরো হিট ওয়ার্কে কনভার্ট হয়ে যেতে পারবে না। যদি Q1 ডাইরেক্ট W হয়ে যেত তাহলে তো মজাই মজা, জাহাজের সমুদ্রে জাহাজ চলতো, ওশানের টেম্পারেচার নিয়ে জাহাজ চলে যেত, ওখান থেকে হিট নিয়ে কাজ হয়ে যেত, বাট ওটা হবে না, ওই হিটটা কোথাও ছাড়তে হবে। বুঝতে পেরেছিস? এটা কেলভিন প্ল্যাঙ্কের স্টেটমেন্ট। আর একটা বলছি, ক্লসিয়াস স্টেটমেন্ট। লেখ ক্লসিয়াস স্টেটমেন্ট, ক্লসিয়াস বানানটা লেখ CLAUSIUS, CLAUSIUS statement। No self-acting machine, no self-acting machine, no self-acting machine can transfer heat, can transfer heat, can transfer heat from a lower to a higher temperature। From a lower to a higher temperature। এবার এই পারপাসে এই জিনিসটা এবার আমি এক্সপ্লেন করব হলো ফ্রিজ, রিভার্স হিট ইঞ্জিন। এই ক্লসিয়াস স্টেটমেন্টটা, কেলভিন স্টেটমেন্টটা আশা করি বুঝতে পেরেছিস, যে কোনোদিনই একা কেউ কাজ করে পুরো হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারবে না। একটা কথা মাথায় রাখবি, আমি তোদের কেলভিন স্টেটমেন্ট যেটা দিলাম, এটা কিন্তু আজ পর্যন্ত তোরা যে ল পড়েছি, নিউটনস ল বা ওহমস ল, ওরকম নয়। কেন নয়? ধর এই বইটাতে কেলভিন স্টেটমেন্ট যেটা দেওয়া আছে আমি সেটা বলেছি, আবার এই বইটাতে মানে ছাড় প্রকাশনের বইটাতে কেলভিন স্টেটমেন্ট কিন্তু এটাই দেওয়া, কিন্তু শব্দগুলো আলাদা আলাদা। মানে তোদের আমি বলেছি ইট ইজ ইম্পসিবল টু বিল্ড এ হিট ইঞ্জিন দ্যাট হ্যাজ 100% এফিসিয়েন্সি, এই বইটাতে কি বলছে? নো সেলফ অ্যাক্টিং মেশিন ক্যান কনভার্ট দ্য হিট ইনটু ওয়ার্ক। বলছে কোন সেলফ অ্যাক্টিং মেশিন যে নিজে কাজ করে, সে পুরো হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারবে না। দুজনের মানে কিন্তু সেমই, সেই দুজনের মানেটা কিন্তু সেম, যে পুরো হিটকে ওয়ার্কে কনভার্ট করা যাবে না। এও বলছে 100% এফিসিয়েন্সি সম্ভব না, এও বলছে 100, কিন্তু এটাই আমি বলতে চাই যে তোদের বইতে পড়বি দেখবি অন্য কোনটা লেখা আছে, বাট ভালো করে পড়বি, জিনিসটা এটাই মানে বোঝাবে। তাই জন্য এই লগুলো লিখতে দেন, এই লগুলো নিজের জেনে রাখা দরকার, কারণ এই লগুলোর কোনো ফিক্সড ডেফিনেশন নেই। যেমন নিউটনস ল ফিক্সড আছে, বা ধর কি যেন বলে ওটা, ওহমস ল ফিক্সড আছে, বা আরো যেগুলো আমরা পড়েছি পাস্কালস ল ফিক্সড আছে, তেমন এইগুলো এরকম কিন্তু ফিক্স কিছু নেই। ঠিক আছে, এটা বেশিরভাগটাই একটা কনসেপ্টের উপর। ঠিক আছে, এবার আমি যেটা তোদেরকে বলছি সেটা হলো, যে ক্লসিয়াস স্টেটমেন্টটা দিলাম, ক্লসিয়াস স্টেটমেন্টটা আমি এক্সপ্লেন করব, তার জন্য লাগবে হলো হেডিং দিয়ে রাখ, রিভার্স হিট ইঞ্জিন ব্র্যাকেটে ফ্রিজ। ফ্রিজের কাজ দেখ, একটা হিট ইঞ্জিন, একটা পেট্রোল বা একটা গাড়ির ইঞ্জিন কি করে? ও যে কম্বাসশনে যে হিট তৈরি হয়, ওই হিট দিয়ে গাড়িটাকে চালায়, আর বাকিটা হিট বাইরে ছড়িয়ে দেয়। ফ্রিজ ঠিক উল্টো কাজটা করে, ও ঠান্ডা জিনিস থেকে হিট নেয়, নিয়ে গরম জায়গায় ডিসচার্জ করে দেয়। গাড়ি চলে, আমাকে চালাতে হয় ফ্রিজটাকে, দুটো তফাৎ আছে। তো লেখ রিভার্স হিট ইঞ্জিন, রিভার্স, হ্যাঁ একদম, রিভার্স হিট ইঞ্জিন ব্র্যাকেটে ফ্রিজ। মলেট ভুলে গেছি দাদা বাড়িতে।
আরে বাবা, আমি এক্সপেক্টই করিনি। আবার কার্তিক খুব সাবধান, চাপ নেই, যা যা মিস হয়েছে সব পেয়ে যাবি তুই, যদি লাভ নেই সেটা আলাদা কথা। তো লিখেছিস রিভার্স হিট ইঞ্জিন ব্র্যাকেটে ফ্রিজ। এবার ফ্রিজের কনসেপ্টটা দেখ, ফ্রিজের ক্ষেত্রে কি হয় দেখ, জানার প্রস্তাব। এই কোল্ড বডি, সরি উল্টো দিয়ে দিলাম, এখানে ফ্রিজ কিভাবে কাজ করে তুই এটাকে সোর্স, এটাকে সিঙ্ক ভাবতে পারিস। ফ্রিজ এইখানে একটা ইঞ্জিনটা আছে আমার, ইঞ্জিনটা কি কাজ করছে, ও এখান থেকে হিট নিচ্ছে, Q2 নিল, তুই বাইরে থেকে ইলেকট্রিসিটি দিচ্ছিস, W তুই দিলি, আরো কি করলো, হিটের পেছনে দেখবে একটা রেডিয়েটর আছে ফ্রিজের পেছনে, গরম বেরোয়, ওটা এটা অ্যারো শুধু চেঞ্জ করে দিয়েছি, ওখানে এটা এসে এদিকে দিক যেত, এখানে এই দুটো এসে এটা এদিকে যাচ্ছে। গল্প কিন্তু এখনো সেম, Q1 এখনো W প্লাস Q2 আছে এবং W এখনো Q1 মাইনাস Q2 আছে, জাস্ট রিভার্স কাজ করছে। এটাই ফ্রিজের কাজ, বুঝতে পারলি? ঠান্ডা জিনিস থেকে হিট নিয়ে এখানে যে ফ্রিজের মধ্যে যে ইঞ্জিনটা আছে, যে ফ্রিজের যে আমরা এটাকে বলি ফ্রিজের গ্যাস শেষ হয়ে গেছে, যে ঠান্ডা করার যে মেন কাজটা করছে, যার মধ্যে আমরা এনার্জি দিচ্ছি, ও কি করছে, ওই হিটটাকে নিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছে। ক্লসিয়াস স্টেটমেন্ট এবার পর কি বলেছে, ক্লসিয়াস স্টেটমেন্টটা পর। এবার দেখ, নো সেলফ অ্যাক্টিং মেশিন, ভালো করে শোন, নো সেলফ অ্যাক্টিং মেশিন ক্যান ট্রান্সফার হিট ফ্রম এ কুল বডি টু এ হট বডি। সেলফ অ্যাক্টিং কথাটা বলা মানে W0, আমি বাইরে থেকে কিছু দিচ্ছি না, সেলফ অ্যাক্টিং বলছে তো, আমার ইলেকট্রিসিটি দেওয়ার দরকার নেই, বলছে এরকম কোনো মেশিন বানানো সম্ভবই নয় যাকে তুমি বাইরে থেকে হিট দেবে না অথচ এখান থেকে এখানে নিয়ে বের করে দেবে। আমি কিন্তু বাইরে থেকে এনার্জি দিচ্ছি বলে ও বের করতে পারছে, ফ্রিজ বন্ধ রাখলে কিন্তু ফ্রিজ ঠান্ডা থাকতো না, ওটাই কিন্তু ক্লসিয়াস স্টেটমেন্ট বলছে, বুঝতে পেরেছিস? তাই জন্য বললাম একই ঘটনাকে বারবার বিভিন্ন দিক থেকে সেকেন্ডটাতে এক্সপ্লেন করা হয়, তুই বুঝতে পারিস নি তো, স্বাভাবিক। যাই হোক, তো ফ্রিজের ক্ষেত্রে এই হলো ব্যাপার। এবং এখানেও কিন্তু যদি এর টেম্পারেচার ধরনের T2 হয়, এর টেম্পারেচার ধরনের T1 হয়, এখানেও কিন্তু এটা একইভাবে অ্যাপ্লিকেবল, এটা মনে রাখবে, এটা কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল, বুঝতে পারছে না মনে হয় কিছু। ও যাই হোক, আর ফ্রিজে একটা জিনিস আছে, সেটা বলে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স মানে ফ্রিজ কত ভালো কাজ করে, ওই শুনেছিস না 3 স্টার 4 স্টার 5 স্টার, ওইগুলো এটার উপরই। এবার দেখ ফ্রিজের গল্পটা কি, সবসময় দেখবি মানে এফিসিয়েন্সি, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, এটা কি বোঝায়, আউটপুট বা ইনপুট। ফ্রিজের মেন আউটপুট কি, কত ভালো হিট বার করতে পারছে, তাহলে Q2 উপরে। ইনপুট কি, যেটা আমরা দিচ্ছি, কি দিচ্ছি আমরা, ওয়ার্ক, ইলেকট্রিক কারেন্ট, তাহলে Q2 বাই W। এবার দেখ Q2 মানে কি, Q2 বাই W, W মানে কি, Q1 মাইনাস Q2, তো Q2 বাই Q1 মাইনাস Q2, এটা হলো কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, কে দিয়ে লেখা হয়, এটা সমান সমান এটাও লেখা যায় T2 বাই T1 মাইনাস T2, এটা হলো ফ্রিজের ক্ষেত্রে ফর্মুলা। থার্মোডাইনামিক শেষ হয়েছে। এবার আমি কতগুলো ফর্মুলা লিখে দিচ্ছি, থার্মোডাইনামিক শেষ হয়ে গেছে। এই ফর্মুলাগুলো যদি তোদের এরকম অঙ্ক আসে তখন তোরা এটা ইউজ করবি, বিশেষ করে নিটে প্রচুর লাগে এই ফর্মুলাগুলো, আমি এটা লিখে দিচ্ছি। এইগুলো এই রিলেটেড ঠিক এক্স্যাক্টলি নয়, ইঞ্জিন ফিঞ্জিন সব হয়ে গেছে। গলায় আচ্ছা, হেডিং দিয়ে লেখ থার্মোডাইনামিক প্রসেস ফর মিক্সচার অফ গ্যাস। থার্মোডাইনামিক থার্মোডাইনামিক প্যারামিটার্স, প্রসেস না, থার্মোডাইনামিক প্যারামিটার্স ফর মিক্সচার অফ গ্যাস। থার্মোডাইনামিক প্যারামিটার্স ফর মিক্সচার অফ গ্যাস। কিন্তু নিটে খুব লাগে। দিয়ে 1 নম্বরটা ইকুইভ্যালেন্ট মোলার মাস। ইকুইভ্যালেন্ট মোলার মাস 1 নম্বর দিয়ে দেখ না তুই, ইকুইভ্যালেন্ট মোলার মাস। দেখ এবার ভালো করে ধর, এই একটা গ্যাস আছে N1 মোলস, ঠিক আছে, ওর মলিকিউলার মাস হলো ক্যাপিটাল M1। আরেকটা গ্যাস আছে
N2 মোলস, ওর মলিকিউলার মাস হলো ক্যাপিটাল M2। দুজনকে মিশিয়ে দেওয়া হয়েছে, একটা চেম্বারের মধ্যে, ঠিক আছে? তখন ওর ইকুইভ্যালেন্ট মোলার মাসের ফর্মুলা কি হয়? M ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু N1 M1 প্লাস N2 M2 বাই N1 প্লাস N2। ঠিক আছে? N1 মোলস M1 মাসের গ্যাস, N2 মোলস M2 মাসের গ্যাস। যেমন তোরা অক্সিজেন বা নাইট্রোজেন দিয়ে তোরা মনে মনে ইমাজিন করতে পারিস, 2 মোল অক্সিজেন আছে মানে M1 টা 32, 2 মোল ধর 5 মোল নাইট্রোজেন আছে, তো M2 টা 28, ওদের দুজনকে মিশিয়ে দেওয়া হলো। তাহলে মিক্সচারটার ইকুইভ্যালেন্ট মোলার মাস কত হবে? এই ফর্মুলাটা বসাবি, ইকুইভ্যালেন্ট মোলার মাস মানে ওদের মিক্সচারটার মোলার মাস কত, এটা হলো ফর্মুলা। মুখ বন্ধ। সেকেন্ডটা লেখ হলো এবার টোটাল ইন্টারনাল এনার্জি অফ মিক্সচার। দেরি হয়ে গেল। ইন্টারনাল এনার্জি অফ মিক্সচার লেখ U is equals to U1 plus U2। U is equals to U1 plus U2 মানে U1 ফার্স্ট গ্যাসের ইন্টারনাল এনার্জি, U2 সেকেন্ড গ্যাসের, তো মিক্সচারের ইন্টারনাল এনার্জি হলো এটা। এমনি তো পারতে না, দিলে তো উল্টে যেতে। আমি তো কিভাবে হয়েছে? এবার লেখ 3 নম্বর দে, CV ফর মিক্সচার। CV ফর মিক্সচার হয়েছে? এটা কি করে করবো দেখ, সিভিটা কি করে বার করবো, এদিকে দেখ। U is equals to U1 plus U2, এখান থেকে সিভি বার করে দেবো। কি করে দেখ, যে আমি দুদিকে ডি নিই, তো DU is equals to DU1 plus DU2 মানে চেঞ্জের কথা বলছি। এবার DU মানে কি ছিল মনে কর, N CV ডেল্টা T বা DT আর কি। এটা কি হবে N1 CV1 DT আর N2 CV2 DT, ঠিক আছে? প্রত্যেকটা গ্যাসের জন্য আলাদা আলাদা করে। এবার তুই দেখ এখানে ডিটি গুলো কেটে যাবে, ঠিক আছে? কারণ টেম্পারেচার চেঞ্জ যখন হবে পুরো মিক্সচারে সেম টেম্পারেচার চেঞ্জই হবে। তার মানে MCV is equals to N1 CV1 plus N2 CV2, ঠিক আছে? N মানে কি, ওই মিক্সচারটার টোটাল নাম্বার অফ মোলস, এর N1 আছে এর N2 আছে, টোটাল মোল কত হয়ে যাবে? N1 plus N2। মোলস বলেছি, মলিকুলার মাস বলিনি আমি। তো এটা N1 plus N2 CV is equals to N1 CV1 plus N2 CV2। হ্যাঁ, তার মানে CV এর ভ্যালুটা কত দাঁড়ালো দেখ, N1 CV1 plus N2 CV2 বাই, হ্যাঁ এইটা হলো ওই যে মিক্সচারটা হলো, মিক্সচারটা CV এর ফর্মুলা। বুঝতে পারলি? চুপচাপ এটা লেখ, হয়েছে? আচ্ছা, এবার লেখ CP ফর দা মিক্সচার। এবার লেখ CP লেখ ফোর্থটা। দেখ CP হলে কি হয়, CP হলো CV বাই R, তাই না? এবার তুই যখনই R যোগ করবি না, এদের CV1 গুলো CP1 হয়ে যাবে আস্তে আস্তে। তো তুই ওটাই লিখে দিতে পারিস, সেম ফর্মুলা CP এর জন্য। তো CP is equals to N1 CP1 plus N2 CP2 by N1 plus N2। আমি দেখিয়ে দিতে পারি, পরে যাবে তোরা কেউ আমাকে দোষারোপ না করিস। CP is equals to CV plus R। তো CV টা কত বেরোলো দেখ, গাম্মা ডব্লিউ, এদিকে দেখ। কিরে কার্তিক, কিছু বুঝতে পারছিস? সাবাস, এত বুঝে কি করে বুঝি। এবার দেখ আর কমন নেবোটা বলা, দেখ N1 plus N2 নেবো, এটা দেখ এই লাইনটা বুঝতে পারছিস কিনা দেখ, বল এটা বুঝতে পারলি কিনা। এটা আমি এখন গুণ করলাম RN1 plus RN2, এবার N1 কমন নিয়ে CV1 plus R লিখলাম। এবার CV1 plus R টাকে আমি লিখতে পারি কি CP1, CV2 plus R টাকে লিখতে পারি CP2 by N1 plus N2। বুঝতে পারলি কি করে এলো?
লে এবার গামা ফর দ্য মিক্সচার, গামা অনেক দিন ফোন যায়নি সৌরাজ, অনেক দিন হয়ে গেছে, তোর বাড়াবাড়িটা এর জন্য অনেকটা বেড়ে গেছে। কোন জায়গাটা দেখতো বলেছে অনেকবার। যাই হোক, এবার গামা ফর দা মিক্সচার, এবার গামা ফর দা মিক্সচার টাইম একটা ফর্মুলা লিখছি, ওটাকে লিখবি। দেখ আমাদের যে এই ফর্মুলাটা ছিল, এদিকে দেখ এই ফর্মুলাটা দেখ, n1 plus n2 cv is equals to n1 cv1 plus n2 cv2, ঠিক আছে? এবার গামা আনবি কি করে এখানে বলতে পারবি? এক্সপেক্ট করছি না যে বলতে পারবি। কি রে বস্তু, তোদের অনেক জন্ম আগে বলেছিলাম গামা ইজ ইকুয়ালস টু, বল ঠিক দিকেই যাচ্ছিলিস, সিপি বাই সিভি। যদি তুই এখানে সিপির জায়গায় বসা সিভি প্লাস আর বাই সিভি, তাহলে গামা কি হয়ে যাচ্ছে 1 প্লাস আর বাই সিভি, তাহলে আর বাই সিভি কি হয়ে যাচ্ছে 1 মাইনাস গামা, তাহলে সিভি মানে লিখতে পারিস না চাইলে আর বাই 1 মাইনাস গামা, বুঝতে পেরেছিস? তাহলে তুই দেখ তুই এখানে লিখিস n1 প্লাস n2 r বাই 1 মাইনাস গামা n1 r বাই 1 মাইনাস গামা 1 আর n2 r বাই, কারণ আটটা সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট 1 মাইনাস গামা 2, আটটা কেটে যাবে, n1 প্লাস n2 বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়ালস টু n1 বাই 1 মাইনাস গামা 1 প্লাস n2 বাই 1 মাইনাস গামা 2। এবার সেগুলো বসিয়ে দিবি, বসিয়ে তুই গামার ভ্যালু পেয়ে যাবি, গামাটাই মিক্সচারে। আর এইটা তোরা লিখে রাখ, অনেক সময় এটা লাগতে পারে যে তোকে সিভি বার করতে দিল, তোকে শুধুমাত্র গামার ভ্যালু বলে দিয়ে, যদি বার করতে পারবি তোরা ওই গামা, ওই তোকে তো শিখিয়েছিলাম f বাই 2r দিয়ে গামা, আরেকটা তো ছিল ওই যে কি জানো, গামা ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2 বাই f, তুই f জানলে গামা বার করতে পারবি, f জানলে তারপরে f বাই 2r দিয়ে সিভি বার করতে পারবি, তো সব দিয়েই করা যায়, সবই বলছি, লাভ হয়নি কোনো সেরকম। এটা হয়ে গেলে নতুন পেজে গিয়ে হেডিং দে ফ্লুইড মেকানিক্স। কোথায়? এই তো লাস্টের আগে একই তো 1 মাইনাস গামা ছিল, কেন গামা মাইনাস 1 কেন হবে? 8টা রয়েছে গামা মাইনাস 1 তো। ও হ্যাঁ ঠিক বলেছিস। তুই কারোর চোখেও পড়েনি, আর একজন দেখেছে। আমি তো লিখে যাচ্ছি। ঠিক আছে, কি হয়েছে নাকি? আমি হাসলাম কোথায়? লেখ ফ্লুইডের ক্ষেত্রে লেখ এবার, anything that flows is called a fluid, anything that flows is called a fluid, that flows যেমন লিকুইড গ্যাস, দুটোকে লিখে রাখ, তার মানে এর মধ্যে আমরা লিকুইডও পড়বো গ্যাসও পড়বো, এক্সাম্পল দিয়ে লিকুইড কমা গ্যাস, ঠিক আছে? এবার তার নিচে লেখ ডেনসিটি ইজ ইকুয়ালস টু, ডেনসিটি, হ্যাঁ ডেনসিটি ইজ ইকুয়ালস টু মাস বাই ভলিউম, হ্যাঁ হ্যাঁ লেখ লেখ লেখ, আমার দরকার যেটা সেটা বুঝতে পারবি, রো ইজ ইকুয়ালস টু m বাই v, ঠিক আছে লিখে রেখেছিস? এবার এটা রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি
রিলেটিভ ডেনসিটি লিখে দে এরকম। জানিস রিলেটিভ ডেনসিটি কারণ মনে আছে? আপেক্ষিক ঘনত্ব মনে আছে? কি রে সৌরাজ? লেখ ডেনসিটি অফ সাবস্টেন্স, এখানে বাইরে উপরে লেখ ডেনসিটি অফ সাবস্টেন্স। ডেনসিটি অফ সাবস্টেন্স by density of water at 4 degree Celsius. 4 degree Celsius এ ওয়াটারের ডেনসিটি রেসপেক্টে যখন আমরা কাউকে মাপবো সেটাই রিলেটিভ ডেনসিটি। মানে এটা একটা কিন্তু রেশিও। হ্যাঁ, যেমন তোরা সেন্সলেস, এটা ইউনিটলেস লিখে রাখবি। ঠিক আছে? আচ্ছা, আরো এখানে দু তিনটে জিনিস আছে। তো এবার মনে রাখবি রো ডাব্লিউ ডেনসিটি অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াস এর ভ্যালু হলো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা মনে রাখতে হবে এই চ্যাপ্টারে, যে ওয়াটারের ডেনসিটি 4 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর যদি এসআই তে বলি 1000 কেজি পার মিটার কিউব। এই ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে। তুই তোর মতো লিখে না তোর খাতায়, তাহলেই তো হলো। হলো? এবার এটা লিখেছিস? তার মানে মনে রাখবি একটা জিনিস, যে ধর তোকে বলেছে একটা প্রশ্ন বলছি, কপারের রিলেটিভ ডেনসিটি অফ কপার তোকে ধর বলেছে হলো 0.09। ঠিক আছে, 0.09 রিলেটিভ ডেনসিটি অফ কপার বলেছে। তোকে বলেছে কপারের ডেনসিটি কত, তার মানে রো সিউ কত হবে? এবার টেকনিকটা শেখাচ্ছি। 0.09 গ্রাম পার সেন্টিমিটার কিউব আর 90 কেজি পার মিটার কিউব। ভালো করে ডিফারেন্সটা বুঝবি। কি করে আমরা রিলেটিভ ডেনসিটি থেকে ডাইরেক্ট ডেনসিটিতে আসতে পারি? রিলেটিভ ডেনসিটি যা দেবে সিজিএস এ সেটাই। কি বললাম? রিলেটিভ ডেনসিটি যা দেবে সিজিএস এর ভ্যালুটা সেটাই। এসআই তোটাকে 1000 দিয়ে গুণ করে লিখবে। কেন? স্বাভাবিক, সিজিএস এ জলের ইয়েটা কত? 1, তাই জন্য রিলেটিভ ডেনসিটি যা থাকছে ওটা ডেনসিটি থাকছে। কিন্তু যখন এটা এসআই তে চলে আসে জলেরটা কত? 1000, 1000টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেমন ধর আমি যদি বলি রিলেটিভ ডেনসিটি অফ ওয়াটার, সরি ওয়াটার কেন বলছি, ধর রিলেটিভ ডেনসিটি অফ আইস, হ্যাঁ 0.91। দেখ রিলেটিভ ডেনসিটি কিন্তু কোনো ইউনিট লিখিনি, তাহলে রো অফ আইস কত লিখবো? 0.91 গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএস এ লিখলে, আর এসআই তে লিখলে 910 কেজি পার মিটার কিউব। বুঝতে পেরেছিস? এসআই তে লিখলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে লিখবো, সিজিএস এ লিখলে ওটাই লিখে দেবো, কারণ জলেরটা 1 সিজিএস এ। হয়েছে? এবার হেডিং দে ডেনসিটি অফ এ মিক্সচার অফ 2 or more liquids। ডেনসিটি অফ এ মিক্সচার অফ 2 or more liquids, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এটা আমি স্পিডে বললাম। ডেনসিটি অফ এ মিক্সচার অফ 2 or more liquids। কি ওরে ওই স্কুলে পড়িয়েছে? মিক্সচার অফ 2 or more liquids। বলি দিয়েছে ও অনেকদিন আগে প্রিলিমিনারি শেষ করে। বাহ। এবার লেখ কেস 1। এই দাদি বল। হ্যাঁ লিখেছিস? এবার লেখ কেস 1। হ্যাঁ, এখানে দু ধরনের প্রশ্ন বা দু ধরনের ভাবে নরমালি দিয়ে থাকে। কেস 1 এ লেখ two liquids of densities rho 1 and rho 2, two liquids of densities rho 1 and rho 2, liquids of densities rho 1 and rho 2 having masses m1 and m2, having masses m1 and m2, having masses m1 and m2 are mixed together, চুপচাপ লিখ না, যেমন যেমন পড়বে যা
কি আছে তাতে? কিরকম প্রশ্ন এটা? আর মিক্সড টুগেদার, ঠিক আছে। সো ডেনসিটি অফ দ্য মিক্সচার, হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ দ্য মিক্সচার? এই প্রশ্নটা কিন্তু খুব বিখ্যাত প্রশ্ন। হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ মিক্সচার? এমসিকিউ তে চলে আসতে পারে, তো ফাইনাল রেজাল্টটাও মনে রাখবি, প্রসেসটাও দেখে রাখবি। ডেনসিটি অফ দ্য মিক্সচার। যখনই তোরা একটা জিনিস বলি, যখনই তোরা কি ফিজিক্স বা কেমিস্ট্রিতে লিকুইড বা গ্যাস কোনোটা পড়বি, সবসময় মিক্সচারের জিনিসগুলোকে ভালো করে দেখবি। মিক্সচারের জিনিসগুলোতে ম্যাক্সিমাম লোকের সমস্যা হয়। তোরা হেনরিজ ল পড়েছিস? পার্শিয়াল প্রেসার পড়িসনি? হেনরিজ ল পড়িসনি? আচ্ছা ঠিক আছে, আমার বলার বক্তব্য, যা পড়বি, যখনই লিকুইড গ্যাস পড়বি, সবসময় মিক্সচারটাকে ভালো করে পড়ার চেষ্টা করবি। দুজনকে মিশিয়ে দিলে, যেমন তোদের এক্ষুনি গ্যাসের মিক্সচারে কি হলো, থার্মোডাইনামিক্সে বললাম, এখানে লিকুইড মিক্সচার ডেনসিটি কি হবে, মিক্সচারের জায়গাগুলো ভালো করে পড়বি, ওখান থেকে প্রশ্ন আসলে ম্যাক্সিমাম সমস্যা হয়। আচ্ছা দেখ, এবার আমাকে বলেছে, দেখ একটা লিকুইড আছে, একটা ফ্লুইড আছে, লিকুইড বলা ভুল, ফ্লুইড মানে লিকুইড আর গ্যাস দুটোই, ρ1 ডেনসিটির এবং ওর মাস হলো m1, এবং আরেকটা আছে ρ2 ডেনসিটির, ওর মাস হলো m2। এবার যখন আমি দুজনকে মেশাবো, আমাকে ডেনসিটির মিক্সচার জানতে চেয়েছে, মানে আমি মিক্সচারের ডেনসিটি। তো টোটাল মাস, এটা মিক্সচার বলে লিখি, টোটাল মাস বাই টোটাল কি হবে, ভলিউম। দেখ ভালো করে কিভাবে করছি, টোটাল মাস বাই টোটাল ভলিউম। টোটাল মাস কত হবে, একজনের মাস m1, একজনের মাস m2 বলেই দিয়েছে, তাহলে কি লিখবো, m1 প্লাস m2। এবার ভলিউম, আচ্ছা এর ভলিউম কত হবে বলতো, m1 বাই ρ1। ডেনসিটি মানে তো মাস বাই ভলিউম, তাহলে ভলিউম মানে কি, মাস বাই ডেনসিটি। তাহলে এটা হয়ে গেল m1 বাই ρ1, আর এটা কত, m2 বাই ρ2। তাহলে দেখ আলটিমেটলি এটা কত হয়ে যাবে, ρ1 ρ2 উপরে, m1 প্লাস m2, আর নিচে কি ρ2 m1 প্লাস ρ1 m2। বুঝতে পেরেছিস? না হয়েছে, এটা বুঝতে পেরেছিস? এবার ইফ বোথ মাসেস আর সেম, এটা হলো একটা স্পেশাল কেস, বোথ মাসেস আর সেম, তার মানে m1 is equals to m2 is equals to m, তখন এই মিক্সচারটা ডেনসিটি কত হয়ে যাবে, হ্যাঁ তুই ওভাবে ভাবতে পারিস, ρ1 ρ2 এখানে 2m, আর এখানে কত, ρ2m প্লাস ρ1m, তো কি হবে, m কমন নিয়ে m কেটে যাবে, তো কত হলো 2 ρ1 ρ2 বাই ρ1 প্লাস ρ2। বুঝতে পারলি? তার মানে জেনারেল কনসেপ্ট, অনেকে কি করে এটা মনে রাখে, অনেকে এটা মনে রাখে, কিন্তু যদি এটা মনে রাখিস এটা তোরা ইজিলি বার করতে পারবি, টোটাল মাস বাই টোটাল ভলিউম। বুঝতে পেরেছিস? লিখে ফেল। কি রে সৌরভ, বুঝতে পেরেছিস? বল। কেন, গ্যাসও তো ফ্লো হয়, যে ফ্লো হয় সেই ফ্লুইড, বা যার মধ্যে ফ্লো এর সামান্য প্রপার্টিও আছে, মধুও খালি ফ্লো হবে। এবার হ্যাঁ, লিকুইডের ভিসকসিটি বেশি হয়ে গেলে, বেশি থকথকে হয়ে গেলে এগোতে পারবে না, বাট স্টিল কিছুটা হলেও ফ্লো করে। তো ওর জন্য ফ্লুইড মানে মনে রাখবি, বাংলায় কি বলে বলতো সৌরাজ ফ্লুইডকে? বল, বকে কি বলে? ফ্লুইডকে বাংলায় কি বলে? প্রবাহী। প্রবাহী মানে কিন্তু পরিবাহী নয়, হ্যাঁ সুপরিবাহী পরিবাহী, যে পরিবাহী, পরিবাহীটা কিন্তু আলাদা, প্রবাহী আলাদা। প্রবাহী মানে যার প্রবাহ হয়। পরে সিনথেসাইজার আছে কিন্তু ওটাকে নিয়ে বেশি নারাজ না। হ্যাঁ, লেখ কেস 2, কেস 2 তে লেখ, if two liquids of densities ρ1 and ρ2, if two liquids of densities ρ1 and ρ2, কোথায় কাইন্ডলি লিখছো, if two liquids of densities ρ1 and ρ2 having volumes v1 and v2 are mixed,
Having volumes V1 and V2 are mixed, full stop, comma, then the density of the mixture will be, ঠিক আছে? তার মানে কি এখানে তোকে দুজনের ডেনসিটি দুজনের মাস বলেছিল, এবার দুজনের ডেনসিটি আর দুজনের, হ্যাঁ আমার কিন্তু এই প্রসেসে, তাই জন্য বলছি এটা মনে রাখা মেইন জিনিস, এগুলো না, এটা পারলে এগুলো নিয়ে এখানে এমনি মানুষ করতে পারবে। এবার যখনই তোকে দেখ তোকে ভলিউম বলে দিয়েছে দুজনের, তো আমি এগুলো M1 গুলো কেটে দিই, M2 গুলো কেটে দিই, তো এটা কত হয়ে যাচ্ছে V1, এটা V2, তাহলে আমার টোটাল মাস কত হয়ে যাচ্ছে? দেখ মাস মানে কি হয় এবার রো, হ্যাঁ রো 1 ইনটু V1, তার মানে রো 1 V1 প্লাস V2, আর ভলিউম কত V1 প্লাস V2, শেষ। বুঝতে পারলি? তার মানে এই জিনিসটা বুঝলেই কিন্তু এটা করা যায়। কি রে সুরাজ, কিছু বুঝিসনি তো? ইফ যদি বলে দুজনের সেম ভলিউমে মেশানো হয়েছে, তাহলে রো মিক্স কত হয়ে যাবে? মাথায় থাকে জানো, মানে তোদেরকে যদি বলে ইকুয়াল মাসে মিশিয়েছি, তাহলে ফর্মুলা হলো 2 রো 1 রো 2 বাই রো 1 প্লাস রো 2, ইকুয়াল ভলিউমে মিশিয়েছি রো 1 প্লাস রো 2 বাই 2। অনেকে এভাবেও মনে রাখে, সম ভরে মেশানো হয়েছে, সম আয়তনে মেশানো হয়েছে। তাও তো করতে পারবি না, পরীক্ষার সময় দেখবো, ভালো লাগে। এবার প্রেসার ইন ফ্লুইড লেখ, প্রেসার ইন ফ্লুইড, ডেনসিটির টপিকটা শেষ, এবার আসে প্রেসার ইন ফ্লুইড, বড় টপিক, লেখ প্রেসার ইন ফ্লুইড। কি রাতে কিছু বুঝতে পারছিস না তো?